নমস্কার। বায়োটেক বং এর আরেকটা বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বায়োটেক বং আহ, শুরু করার সময় আমি এবং আমার বন্ধু চিত্রন যে জায়গাগুলোকে আমরা খেয়াল রেখে আমাদের এই ইউটিউব চ্যানেলটা প্রথম শুরু করি, তার মধ্যে প্রধান যেটা প্রধান যে কয়েকটা জিনিস আমরা মেনটেন করব আমাদের বিভিন্ন এপিসোডে বা বিভিন্ন ভিডিওজ যেগুলো আমরা আপলোড করছি এবং করতে থাকব, তার মধ্যে ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা সম্যক একটা একটা আইডিয়া দেওয়া সবাইকে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টগুলো সম্পর্কে, ইন্ডাস্ট্রির কাজকর্মগুলো সম্পর্কে। তার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য বা ইন্ডাস্ট্রির সিভি ইত্যাদি বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আপনাদের বা তোমাদের অবগত করা। সেই সাথে কোথায় কোথায় কোন ইন্ডাস্ট্রিতে কখন ওপেনিং হচ্ছে সেগুলো নিয়ে ডিফারেন্ট ভিডিও বানানো, যেগুলো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। এবং অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে এই মুহূর্তে বা যারা অ্যাকচুয়ালি বায়োটেক ফার্মা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যুক্ত, তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলা এবং তাদের মুখ থেকেই তাদের অভিজ্ঞতার কথা শোনা এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করা ডাইরেক্টলি। এবং এই জিনিসটাতে, এই ওয়ান টু ওয়ান ডিসকাশনে যদি শুনতে শুনতে তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসে, সঙ্গে সঙ্গে সেগুলো কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করা, যেগুলো আমরা আমাদের অতিথিদের সাথে শেয়ার করব এবং তোমাদের সাথে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার সময় সেগুলোকে নিয়ে আমরা আবার ওদের কি মতামত তোমাদের কোশ্চেনটার উপরে সেটা আমরা সেটা জানাবো। ডিসকাস করব। তো সেই রকমই একটা ডিসকাশনের এপিসোডে যা আমরা আজকে পেয়ে গেছি। আজ আমরা পেয়েছি ডক্টর প্রতীক ধরকে, যার বাকিটা প্রতীকের মুখ থেকেই বরং শোনা যায়, কি বলো অবশ্যই চিত্র? অবশ্যই। প্রতীক, তুই বল যে প্রথম থেকে একটু বল যে তোর গ্র্যাজুয়েশন কোথা থেকে। আমার গ্র্যাজুয়েশন অ্যাকচুয়ালি স্কটিশ চার্চ কলেজ থেকে, বিএসসি মাইক্রোবায়োলজি। আর তারপর? তারপরে আমি মাস্টার্স করি লাইফ সায়েন্সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে 2016 পাস আউট। আর তারপরে আমার পিএইচডি জার্নি শুরু হয় 2020 থেকে, যেটা আমি ইসরায়েলে করি, আহ বারিলান ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। আর আমার পিএইচডি টপিক ছিল ভাইরোলজি, মলিকুলার ভাইরোলজি। আর আপাতত আমি কাজ করছি আহ, ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোর, আই অ্যাজ সরি। অ্যাজ এ সায়েন্টিস্ট গ্রেড 2-তে, R&D তে। আর তো এন ডি এইটা আমার জার্নি। জার্নি, কিন্তু এইটুকু জার্নি বোধহয় নয় তোর জার্নির। এই হ্যাঁ, জার্নিটার মধ্যে তার তোর অনেক আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফ্র্যাগমেন্টেড জার্নিও রয়েছে, সেগুলো স্ট্রাগেল সম্পর্কে আছে। হ্যাঁ। অবশ্যই রয়েছে স্ট্রাগেল আছে। এবং সেগুলো নিয়ে আমরা ডিটেলে জানবো। তো হুম। প্রেসিডেন্সিতে এমএসসি করার পর আহ, তারপর তুই কি করলি? তারপর কি তোর মনে হয়েছিল যে আমি ইন্ডাস্ট্রিতে যাব, নাকি অন্যান্যদের মতন নেট দেব, গেট দেব, আমি পিএইচডি করব? মানে কি মনে হয়েছিল তারপর? তারপর তুই কোথায় গেলি বা? সাধারণভাবে যেটা মনে হয়, মাস্টার্স এর পরে সব স্টুডেন্টদের, আমাদের যারা এই লাইনে আছে তারা হচ্ছে, তারা মানে যথাযথভাবে সিএসআই নেটের জন্য বসে এবং পিএইচডি ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করে, যাতে তারা পিএইচডি ইন্ডিয়াতে করতে পারে। কিন্তু আমি অ্যাকচুয়ালি কাজের সূত্রে বা কাজের ধরনটা জানার জন্য আমি দুভাবে চেষ্টা করেছিলাম, দুটো লাইনে চিন্তা করার ভাবনা চিন্তা করেছিলাম। সেটা হচ্ছে একটা একাডেমিক্স এবং একটা ইন্ডাস্ট্রি। তো মাস্টার্স এর পর থেকেই একটা আমার ঝুঁকি ছিল যে যদি কোনোভাবে পিএইচডি না করতে পারি, তাহলে মাস্টার্স এর পরেই কিভাবে আমি জব পেতে পারি। এবং জবটা আমাদের লাইনে বায়োটেক ইন্ডাস্ট্রি সব থেকে লিঙ্কড এবং অ্যালাইন টুয়ার্ডস স্টাডিজ। আচ্ছা, এইখানে আমি একটা লাইনে তোর, একটু আটকাবো তোকে। তুই একটা লাইনে বললি যে যদি পিএইচডি না করতে পারি,
তোর এত ভালো হ্যাঁ। কলেজ থেকে ইউজি, প্রেসিডেন্সি থেকে পিজি, তারপর তোর কেন মনে হলো যে আমি যদি পিএইচডি করতে না পারি? নাকি তো তুই নাকি তুই এড়িয়ে যাচ্ছিস মানে এই জায়গাটা, যে তোর শুরু থেকে ইচ্ছে ছিল ইন্ডাস্ট্রি, এবং তুই খুব ভালো করেই এটা সম্পর্কে তুই ওয়াকিবহাল ছিলিস ইন্ডাস্ট্রিতে যে পিএইচ পিএইচ, করবে, ইয়েস, এবং ইন্ডাস্ট্রিতে কোথাও পিএইচডি লাগে না, লাগে না। মানে হুম, উল্টোটা নয় তো? হ্যাঁ, উল্টোটা বলা যেতে পারে। তবে সব থেকে যেটা কনভিনসিং মানে ফ্যাক্ট, যেটা তুমিও বললে এবং আমিও সহমত সেটাই, যে ইন্ডাস্ট্রিতে পিএইচডি লাগে না। কারণ মাস্টার্সদের পরে যারা জয়েন করে তারা অনেক বেশি জেনে ফেলে যত পিএইচডি তে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করে জয়েন করতে পারি। তো সেটা ডিপেন্ড করে অনেক কিছুতে, কিন্তু মাস্টার্স এর পরেও মানে জেনারেলি ভাবে জয়েন জয়েন অনেকেই করে এবং করা উচিত। নট নেসেসারি পিএইচডি ইজ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন ইন ফর বায়োটেক ইন্ডাস্ট্রিজ। তো তো তুই কি জয়েন আহ, করেছিলি তারপর? তারপরে মাস্টার্স এর পরে যেটা আমার ইচ্ছে হলো হঠাৎ, সেটা হচ্ছে আমার একটা পরীক্ষা দিলাম আমি। সেই পরীক্ষাটা আমি দিলাম। ওটা হচ্ছে ডিবিটির, ডিপার্টমেন্ট অফ বায়োটেক ইন্ডিয়া। তো সেই ডিবিটিটা এমন একটা পরীক্ষা যেটা সাধারণত আমরা জানি যে ডিবিটি বেট বা ডিবিটি যেটা আমরা পিএইচডির জন্য পরীক্ষা দিই, সেটার থেকে এটা একটু আলাদা। এটা হচ্ছে আমি একটু ব্রিফ করে দিই পরীক্ষাটার অবশ্যই। ব্যাপারে, কিভাবে পরীক্ষাটা হয় বা নেওয়া হয় অল ইন্ডিয়া আমার লেভেলে। মনে হয় এটা তো যারা আমাদের কাজে আমাদের লাগবে। হ্যাঁ, যারা শুনছে তাদের হ্যাঁ, ক্ষেত্রে খুবই কাজে কাজে লাগবে। লাগবে। হুম। তো এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি অনেক নামে রিলিজ হয় নোটিফিকেশন, যেটা সচরাচর প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে। তো সেটা একটা মানে পয়েন্ট যেটা অনেকেই মিস করে যায়, কিন্তু পরীক্ষাটা সেমই হয়। তো পরীক্ষাটার নাম বেসিক্যালি যখন শুরু হয়েছিল তখন ছিল বিটিএফএস বলে, যেটা বায়োটেক ফিনিশিং স্কুল বলে। আর তারপরে এটার নামকরণ চেঞ্জ হয় বায়োটেক স্কিল ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম বলে, বাইসেপ যেটা শর্ট ফর্মে বলা হয়। তো আমি পরীক্ষাটা দিয়েছিলাম আহ, আমার 2016, মানে আমি যখন এমএসসি পাস আউট করি তারপরেই। আচ্ছা, তো এই ওই পরীক্ষাটার বছরে। আমার আমার এখানে হুম, দুটো তোর কাছে প্রশ্ন থাকবে, স্পেসিফিক প্রশ্ন। এক হচ্ছে হ্যাঁ। যে এই পরীক্ষাটা সম্পর্কে তুই প্রথম শুনলি কোথায়, জানলি কোথায়? কারণ যে জিনিসটা নিয়ে বারবার আমি বলি, এবং আমার আজকে এই ভিডিওতেও বলতে কোনো আপত্তি নেই, যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা প্রেসিডেন্সি হোক বা অন্য কোনো ইউনিভার্সিটি হোক, প্রাইভেট হোক বা কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি হোক, ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো আলাপ আলোচনার এখানে বড্ড অভাব। তো আজকে দু হুম, হাজার পঁচিশ সালেই অভাব। তুই যে সময়টার কথা বলছিস সেটা হয়তো তোমার 10 ইয়ার্স ব্যাক, ইফ আই এম নট রং, হ্যাঁ, তখন তো হ্যাঁ। আরো অভাব ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুই এটা সম্পর্কে জানলি কোথায়? এক নাম্বার জিনিস, এক নাম্বার প্রশ্ন তোর কাছে আমার থাকবে। দু নাম্বার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটার এলিজিবিলিটি কি, মানে এমএসসি, বিটেক, এমটেক, ফার্মা বা বায়োটেক কি, মানে এলিজিবিলিটিটা কি এক্স্যাক্টলি এই হুম, পরীক্ষাটা দেওয়ার জন্য? তিন নাম্বার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে এইটা পরীক্ষাটা দিয়ে আমি চান্স পেলাম, এই হুম, পরীক্ষাটা খুব সম্ভবত কোনো একটা বায়োটেকনোলজি ট্রেনিং এর কোর্স, এই ট্রেনিংটা করেই হ্যাঁ। বা আমার কি হবে, আমি এটা কেন করব ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে গেলে? হুম, এই তিনটে স্পেসিফিক প্রশ্ন তোর কাছে আমার থাকলো। না, গভর্নমেন্ট এই স্কিমটাই করছে, এই পরীক্ষাটা দিয়ে স্টুডেন্ট গুলোকে আরো অ্যাডভান্স করে তুলছে যাতে তারা ইন্ডাস্ট্রিতে জব পেতে সাহায্য করে। সাহায্য আচ্ছা, হয়। সেটা আমি সাহায্য শুনি, করে। মানে হ্যাঁ, হ্যাঁ। বল। হুম। তো তোমার কোয়েশ্চেনটা যেটা অ্যাড্রেস করতে আহ, যাচ্ছি, সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমার যে কিভাবে আমি এটা ইয়ে পেলাম, খোঁজ পেলি? তোমার নোটিফিকেশন পেলাম বা খোঁজ পেলাম। তো খোঁজ পাওয়ার অনেক মাধ্যম আছে। একটা হচ্ছে তুমি যদি নিজের থেকে সার্চ করো ওয়েবসাইটে, বা যেভাবে তুমি তোমার এন্ট্রিটা নিতে চাইছো সেটা তুমি নিজের তরফ থেকে সার্চ করতে পারো, যেটা আমি করেছিলাম সাধারণভাবে। মানে আমি থ্রু দ্য ওয়েবসাইট আমি আহ, জেনেছিলাম বা ইন্টারনেট থেকে জেনেছিলাম যে এরকম একটা কোর্স হয়। সেকেন্ড হচ্ছে এদের এমপ্লয়মেন্ট নিউজে নোটিফিকেশন বেরোয়, যেটা হচ্ছে
এই পরীক্ষাটা যে নেওয়া হচ্ছে, যেহেতু এটা অল ইন্ডিয়া লেভেলে এবং সব ধরনের কোটা সিস্টেম, রিজার্ভেশন যেরকম আমাদের নর্মাল অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা হয় সেরকম ভাবেই নেওয়া হয়। আর কটা থার্ড সিট থাকে? হচ্ছে যে সিট 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 কটা সিট থাকে? থাকে, সিট ওভারঅল এটা একটু কম্পিটিটিভ, যেহেতু এটা ফেলোশিপ বেস। তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে ও, এটা সিট ফেলোশিপ বেসড। অল হুম। অল ইন্ডিয়া লেভেলে খুব ক্লিয়ারলি আমার মনে নেই এখন, বাট আমি তাও ওভারঅল বলছি যে অ্যারাউন্ড 100 সিট থাকে অল ইন্ডিয়া লেভেলে। ওকে। এবং সেটা ডিভাইড করা থাকে বেসিক্যালি তোমার অনলি ব্যাঙ্গালোর এবং মাইসোর রিজন, যেহেতু ওকে। এটা হচ্ছে মানে স্টেট গভর্নমেন্ট অফ কর্ণাটকার একটা ব্যাকিং আপ থাকে, নট থ্রু অল ওভার ইন্ডিয়া। মানে খালি যেহেতু ওখানে বায়োটেক সেক্টরটা খুব আপকামিং এবং ওয়েল এস্টাবলিশ, সেই জন্য, হ্যাঁ সেই জন্য ওটা হচ্ছে ওইখানেই চান্সটা, যেগুলো মানে আফটার পরীক্ষা যেগুলো আমরা চান্স পাই বিভিন্ন কলেজে, সেটা ওখানকার কলেজেই হবে, নট নেসেসারি ইন্টারেস্টিং। তুমি। ইন্টারেস্টিং। তার হ্যাঁ, মানে হচ্ছে তুই যেটা বলতে চাইছিস যে এই কোর্সটার হ্যাঁ, সাথে সেন্ট্রাল ডিবিটির কোনো রিলেশন নেই, এটা একটা কর্ণাটক গভর্নমেন্টের স্টেটের একটা স্কিম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। স্টেটের আচ্ছা। স্কিম, স্পেসিফিক্যালি স্টেটের স্কিম, কিন্তু যেরকম থাকে সাপোর্টেড বাই ডিবিটি, ঠিক আছে, মানে হুম। জিওআই, গভর্নমেন্ট বুঝতে অফ পেরেছি, ইন্ডিয়া হ্যাঁ। ডিবিটি। তো এ, হ্যাঁ, তো এইটা এরম আমি পেয়েছিলাম। সেকেন্ড হচ্ছে আহ, যে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যেটা নিয়ে তুমি প্রশ্ন করেছিলে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেরকম আমাদের নর্মাল সিএসআই নেটের জন্য হয়, এমএসসি থাকতে হবে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং বিএসসি থার্ড ইয়ার দিয়েও অ্যাপ্লাই করা যায়, যারা অ্যাওয়েটিং রেজাল্ট অ্যাওয়েটেড ক্যাটাগরিতে যারা আছে। এবং এমটেক, বিটেক, বিফার্ম, এমফার্ম সবাই সবাই আচ্ছা। এলিজিবল ফর গিভিং দিস টেস্ট। আর এইটা কি শুধুমাত্র যারা বায়োটেক নিয়ে পড়েছে শুধুমাত্র তাদের জন্য, যারা যদি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ে থাকে সেটা কি তারা অ্যাপ্লাই করতে জুওলজি পারবে? পড়লো কেউ, বা হ্যাঁ। জুলজি পড়লো তারা কি অ্যাপ্লাই করতে পারবে? না, সবাই সবাই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ওরা স্পেসিফিক্যালি প্রোগ্রামটা করেছে জাস্ট ফোকাসিং অন ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। ওকে। বাট এভরিবডি ইজ এলিজিবল, নো ডাউট। আচ্ছা, ক্যারিকুলামটা সম্পর্কে একটু বল, যে এখানে কোনো থিওরি ক্লাস, ট্রেনিং, প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এই জিনিসটা কি হয়? ক বছরের তো কোর্স? আমি আমি একটা কোর্স ওভারভিউ দিচ্ছি। তো এটা বেসিক্যালি তোমার হচ্ছে 1 বছরের কোর্স হয়। তো 1 বছরের কোর্সে তোমাকে ডিগ্রি যেটা অ্যাওয়ার্ড করা হয় সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সেলুলার অ্যান্ড মলিকুলার ডায়াগনস্টিক্স। তো এই সেলুলার অ্যান্ড মলিকুলার ডায়াগনস্টিক্সটা কম্প্রাইজ থাকে, একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, ফার্স্ট 6 মান্থস থাকে থিওরিটিক্যাল প্রোগ্রাম, আর নেক্সট 6 মান্থস থাকে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম উইথ ইন্টার্নশিপ ইন আ গুড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। তো এবার এইটার মেন যে ফোকাস থাকে সেটা হচ্ছে সব সব স্টুডেন্টদের, যে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, ভালো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে আমি জয়েন করব এবার অ্যাজ দ্য ইন্টার্ন। হ্যাঁ, ইয়েস, তো এইখানে প্রশ্ন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলতে এটা যেহেতু কর্ণাটক গভর্নমেন্টের একটা স্টেটের একটা প্রোগ্রাম, তো ইন্ডাস্ট্রি কি শুধু হ্যাঁ, কর্ণাটকেরই ইন্ডাস্ট্রি, নাকি আউট অফ কর্ণাটক ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অল ওভার ইন্ডিয়া। ওরা ট্রেনিং না, করতে পারে? শুধু শুধু কর্ণাটক, শুধু শুধু কর্ণাটক, কর্ণাটক? ওকে। শুধু কর্ণাটক। তো এবার এইটার যেটা ইদানিং মানে আমাদের বছর থেকে, মানে আমি যে বছর দিয়েছিলাম সেই বছরে এটা আরেকটা আহ, সুবিধা আমাদের দিয়েছিল, সেটা হচ্ছে যে এটা এনএসডিসি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে মিনিস্ট্রি আছে, সেটার থেকে আমরা একটা অ্যাডিশনাল সার্টিফিকেশন পাবো যে তুমি এটা কোয়ালিফাই করেছো, অ্যালং উইথ দ্য ইউনিভার্সিটি সার্টিফিকেট অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সেলুলার অ্যান্ড মলিকুলার ডায়াগনস্টিক্স। এটা একটা অ্যাডেড যে তুমি স্কিল, মিনিস্ট্রি অফ স্কিলের আন্ডারে তুমি রেজিস্টার্ড একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট ছিলে থ্রু দিস এক্সাম। তো এবার যেটা কোর্সের ব্যাপারে, সেটা কোর্স হচ্ছে তোমার প্রথম 6 মাস হচ্ছে থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল পরীক্ষায় যেটা আমরা দিই বা যেটা কোর্স করানো হয়, যেটা হচ্ছে নর্মাল, যেটা আমরা এমএসসি তে পড়ে এসেছি, খুব কিছু ডিফারেন্স থাকে না, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেক, জেনেটিক্স, একটা হালকা ওভারভিউ থাকে, উইথ অ্যাডিশনাল এনহান্স মানে ফোকাস অন ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্স অ্যান্ড বায়োটেক অ্যাপ্লিকেশনস। যেটাতে তোমার আমি স্পেসিফিক্যালি বলি যে মলিকুলার বায়োলজিতে একটা ফোকাস থাকে, যেটা হচ্ছে তোমার ক্লোনিং, আমরা কিভাবে ক্লোনিং করি বা কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্লোনিং করি, নট নেসেসারি একাডেমিকে
কিভাবে হচ্ছে। সেকেন্ড হচ্ছে তোমার বেসিক ফোকাস, যেটা হচ্ছে ডাউনস্ট্রিম এরিয়াতে প্রথম যেটা ফরমোস্ট যেটা সব ইন্ডাস্ট্রিতে লাগে সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি অ্যান্ড বিভিন্ন ফিল্ট্রেশন টেকনিক, যেটা আমরা লার্জ মলিকিউল বা স্মল মলিকিউল দুটোর জন্যই আমরা ব্যবহার করে থাকি। আর থার্ড হচ্ছে যে বিভিন্ন রকমের প্রোটিন এক্সপ্রেশন সিস্টেম। প্রোটিন এক্সপ্রেশন সিস্টেম আমরা জেনারেলি যেটা আমরা একাডেমি করে করে থাকি বা সেল কালচার বেস ব্যাকটেরিয়াল, সেটা দুটোই মোটামুটি ইউসেজ হয়, কিন্তু তার সাথে ইনসেক্ট সেল কালচার সিস্টেমও ইউজ হয় কিছু কিছু ইন্ডাস্ট্রিতে, সেটা আমরা কিছুটা ওখানে পড়ানো হয়। তো এইটা একটা 6 মাসের। হ্যাঁ, এইখানে আমাকে তুই বল, এই যে পড়ানো হচ্ছে থিওরি ক্লাসটা, এটা তোর হচ্ছে কোথায়? কারণ এটা কোনো হ্যাঁ, ইউনিভার্সিটিতে হচ্ছে, কোনো ইনস্টিটিউটে হচ্ছে, কোথায় হচ্ছে? হ্যাঁ, এবার এটা এইটা আমার ক্ষেত্রে আমি যেখানে পেয়েছিলাম সেটা হচ্ছে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, যেটা তোমার মণিপাল ইউনিভার্সিটি হিসেবে পরিচিত বেশি। তো এটা পরীক্ষাটা দেওয়ার পরে তোমার একটা অল ইন্ডিয়া কাউন্সিলিং, হ্যাঁ, মানে মোটামুটি যেরকম অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা হয়, তোমাকে র্যাঙ্ক অনুযায়ী তোমাকে চয়েস থাকবে, চয়েস অনুযায়ী ইউ হ্যাভ টু চুজ তোমার ইউনিভার্সিটি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার র্যাঙ্ক, যে কিছু টপ ইউনিভার্সিটি আছে যেরকম আমাদের মেডিকেল কলেজ যেরকম, যেটা আমরা কাউন্সিলিং এ পাই বুঝতে পেরেছি, হ্যাঁ। জয়েন্টের থ্রু দিয়ে, হুম, হ্যাঁ, হুম, হুম। সেরকম আমরা কিছু টপ ইউনিভার্সিটি থাকে যেটা টপ র্যাঙ্কার্সদের দেওয়া হয়। তো সাধারণভাবে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, তো আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 10 ছিল। তো 10th র্যাঙ্কে আমি মণিপাল একাডেমি পেয়েছিলাম, এবং আমাকে এই কোর্সটাতে অফার করা হয়েছিল যে তোমার সেলুলার মলিকুলার ডায়াগনস্টিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকবে। তো সেইভাবে আমি এন্ট্রি নিই। আমার এন্ট্রি হয়েছিল মানিপাল স্কুল অফ লাইফ সায়েন্সে। তো মানিপাল স্কুল অফ লাইফ সায়েন্স খুব বড় একটা ক্যাম্পাস, মানে একটা ডিভিশন আন্ডার মানিপাল ইউনিভার্সিটি। সেখানে বিভিন্ন রকমের ইয়ে আছে, ডিপার্টমেন্টস আছে। তো তার যে বায়োটেক ডিপার্টমেন্ট, সেখানে আমার ওইখানে ক্লাসটা এনরোলমেন্ট হয়। হচ্ছিল। তো সেখানে ক্লাসটা হচ্ছিল। ক্লাসটা হুম, হচ্ছিল। তো হুম। প্রথম হ্যাঁ, 6 মাস থিওরিটিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাকে কি কি কভার করতে হয়েছিল সেটা থিওরি? ওই বললাম যেরকম নর্মাল, যেরকম নর্মাল নর্মাল আমরা এমএসসি এমএসসি যেরকম তে পড়ানো হয়। পড়ানো হয়, এটা আর ব্রাশ আপ করা হয় যে ওকে। কিভাবে তুমি মানে ইয়ে করছো, মানে কিভাবে তুমি তোমাকে এগোনো হবে। হুম। কিন্তু একটা ফোকাস থাকবে তোমার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি, অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রি। যেটা আমি বললাম আর যে সবচেয়ে আহ, সেকেন্ড যে 6 মাস মানে লাস্ট ছ হ্যাঁ, মাস কোন হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট গুলোর উপর ওরা বেশি জোর দিয়েছে, মানে হ্যান্ডস হ্যাঁ, অন এবার ট্রেনিং কিছু? ইনস্ট্রুমেন্টেশনে আমরা আমি আসছি। ইনস্ট্রুমেন্টেশনে জেনারেলি সব থেকে বেশি ফোকাস যেটা থাকে, ওভারঅল আমি বলছি, সব থেকে বেশি ফোকাস, ওভারঅল যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে প্রোটিন বায়োলজি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে। যে কোনো কাজের জন্য প্রথমে প্রোটিন বায়োলজিটা হয় ইউজ। এবং প্রোটিন বায়োলজির সব থেকে বেসিক ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করানো হয়, যেটা হচ্ছে স্পেকট্রোফোটোমিটার বা ওডি রিডিং আমরা যেভাবে নিই, অ্যাবজর্বেন্স। তো সেটার ব্যাপারে বিভিন্ন প্রিন্সিপাল যেটা আমরা জানি, ল্যাম্বার্ট বিয়ার ল থেকে শুরু করে যত রকমের থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস আছে, সেটা থেকে শুরু হয়। অ্যাডিশনালি যেটা হায়ার ইনস্ট্রুমেন্ট যেটা খুব দরকার হয়, সেটা হচ্ছে এমএসএমএস, যেটা মাস স্পেকট্রোমেট্রি, এবং স্পেসিফিক্যালি জিসিএমএস আমাদের শেখানো হয়েছিল, গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি, যেটা এপিআই বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল বেশি দেন বায়োটেক ইন্ডাস্ট্রি। তো এছাড়া ইনস্ট্রুমেন্টেশনে যেটা আমরা রেগুলার যেরকম আমরা করি, পিসিআর, এগুলো তো আমরা পড়েই থাকি এমএসসি তে। এছাড়া সেরকম কোনো আমরা ইনস্ট্রুমেন্টেশনে ইয়ে করিনি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টেশনে আমাদের জোর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি সিস্টেম। সেটা আমরা মানে যেভাবে আমাদেরকে বায়োকেমিস্ট্রিতে ব্যাচেলার্স বা মাস্টার্সে শেখানো হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা এরকম ধরনের টেকনিক, যেগুলো সেগুলো খুব একটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না, কারণ এটা প্রচন্ড ওল্ড টেকনিক। তো সেক্ষেত্রে আমরা এখন এফপিএলসি তে চলে এসেছি, যেটা ফাস্ট প্রসেসিং লিকুইড ক্রোমাটোগ্রাফি সিস্টেম। সেটার বিভিন্ন ভেরিয়েন্ট আছে। একটা সিস্টেম যেটা কমনলি বলা হয়, সেটা আমাদের একটা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়েছিল, যেটা একদমই বেসিক মডেলে আমরা হ্যান্ডস অন ট্রেনিং করেছিলাম। তুমি তো ভাবো এটা যে, হচ্ছে ওভারঅল। হ্যাঁ, এটা হচ্ছে ওভারঅল একটা প্রোটিন ওভারঅল। বায়োলজির যেরকম লাগে ইনস্ট্রুমেন্টেশন ফর এক্সপ্রেশন অ্যান্ড পিউরিফিকেশন। তো ওকে। তুমি একটা জিনিস এইটা। ভাবো চিত্রন,
এমএসসি পাশ করে একটা ছেলে বা একটা মেয়ে সে একটার ইউজ করার সে সুযোগ পাচ্ছে। সুযোগ পাচ্ছে। এর থেকে ভালো আর কিছু আমার মনে হয় না যে হতে পারে বলে। আহ আহ, এবং সবচেয়ে বড় কথা, বিএসসি বা এমএসসি একটা নামই পেয়ে জানে না অনেকে। অনেকে নাম জানে না, তো সেক্ষেত্রে যদি তারা এমএসসি তে ইভেন ম্যাথস শুধু টু এমএসসি না, আমি বলবো বিটেক এমটেকও অনেক বিটেকের থেকে অনেক অনেক জায়গাতে অনেকে ইনস্টিটিউট আছে, এই বা ইনস্টিটিউট। ইউনিভার্সিটিস যেসব হুম। এত কিছু প্রোভাইড করতে পারে না হ্যাঁ, তারা। সম্ভব নয় এগুলো। তো যতটুকু ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির মধ্যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, হুম। আমার মনে হয় ওই ছাত্র বা ছাত্রীগুলো যদি ঠিকভাবে সেগুলো খুব ভালোভাবে অ্যাকোয়ার এবং হুম। গ্র্যাপে আনতে পারে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি তাদের কাছে অনেকটা সুবিধাজনক হয় সুবিধাজনক চান্স হয়ে পাওয়ার যায় জন্য। চান্স হ্যাঁ। পাওয়ার জন্য। আচ্ছা, এবার তুই আমাকে বল, তোর 1 বছর ওখানে হয়ে গেল, 1 বছর হওয়ার পরে ওরা তো হ্যাঁ, তোদের প্লেসমেন্ট দেয়। হ্যাঁ, হ্যাঁ, তুই, প্লেসমেন্ট দেয়। তো তোকে সে কোথায় প্লেসমেন্ট হুম। দিল, তুই কোথায় তারপর পেলি? তো হ্যাঁ, এবার 6 মাসটা হয়ে যাওয়ার পর যেরকম সাধারণভাবে আমরা থিওরিটিক্যাল একটা এক্সাম দিলাম, সেটা জেনারেলি সবাই কোয়ালিফাই করে যায়, কোনো প্রবলেম না। নেক্সট 6 মান্থস ইজ ভেরি কম্পিটিটিভ। নেক্সট 6 মান্থস হচ্ছে তোমার প্লেসমেন্ট অফার্স আসবে, এবং ইউ হ্যাভ টু গেট থ্রু আ ভেরি গুড ইন্টার্নশিপ কোম্পানি, যেটা তোমাকে 6 মান্থ টার্গেট মানে করবে। হচ্ছে আচ্ছা, মানে যখন তোর প্র্যাকটিক্যাল প্রোগ্রামস গুলো চলছে, প্র্যাকটিক্যাল হ্যাঁ, ক্লাসেস গুলো হচ্ছে। ওকে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম একটা হয়, যেটা ছোট আমি বললাম যে স্পেকট্রোতে রিডিং নেওয়া হয়, বুঝতে নর্মাল পেরেছি, পিসিআর হ্যাঁ। করা হয়, একটা ছোটখাটো টেস্ট হয়। হুম। কিন্তু সবার চোখে যেটা থাকে, মানে একদম ইয়ের জন্য, মানে একদম টার্গেটেড থাকে, সেটা হচ্ছে যে আমি একটা ভালো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ইন্টার্নশিপ করব। এবং এইটার মেন মোটোটা হচ্ছে ইন্টার্নশিপ করার, যে আমি একটা এন্ট্রি পাবো, আমি একটা গেট রাইট। পাবো, রাইট। যে আমি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকবো। কারণ এমএসসির পরেই হট করে, এটার যে ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা আমি বলছি, আমি কি জন্য এটা অ্যাপ্লাই করেছিলাম প্রথমত এই এক্সামটা। সেটা হচ্ছে যে এমএসসির পরে সাধারণভাবে আমরা কেউ চান্স পাই না ইন্ডাস্ট্রিতে, কারণ ইন্ডাস্ট্রির একটা যে আলাদা একাডেমিক ট্রানজিশন টু ইন্ডাস্ট্রিয়াল ট্রানজিশন, এই ট্রানজিশনটা সব ক্ষেত্রেই খুব ডিফিকাল্ট। এবং এই ডিফিকাল্ট ফেজটায় যাওয়ার জন্য তুমি যতই তোমার একাডেমিক কোয়ালিফিকেশন থাকুক, একাডেমিক স্কিল থাকুক, বা হ্যান্ডস অন স্কিল থাকুক, তোমাকে জানতে হবে যে ইন্ডাস্ট্রির জন্য হাউ আর ইউ ওয়েল বিল্ড। ঠিক আছে, ইংলিশে আমি বললাম ফ্রেজটা, একদমই তাই। হুম, যে হুম। হাউ আর ইউ ওয়েল বিল্ড, যে তোমাকে একজন ইন্ডাস্ট্রিয়াল এইচআর তোমাকে যখনই, মানে একদম বেসিক থেকে ইন্টারভিউ থেকে শুরু করে ঢোকা এবং কাজ, পুরো ধরনটাই আলাদা একাডেমিকে। এবং তোমাকে ইন্ডাস্ট্রিতে একটা টিমে কাজ করতে হবে, নট নেসেসারি তুমি একাডেমিক নিজে পিএইচডি এক্সপেরিমেন্ট কভার করছো। টিম ওয়ার্ক তোমায় দেখতে হবে, এবং সবকিছু ওভারঅল কনসিডার করে যখন আমি এমএসসির পরে অ্যাপ্লাই করা শুরু করলাম থ্রু মাই একাডেমিক সিভি, সেটা আমি কিন্তু পেলাম না চান্স। সেই পেলাম না চান্সটা পাওয়ার পেছনে অনেক রিজনস আছে, সেই রিজন গুলো আমি নোট ডাউন করেছিলাম। সেই নোট ডাউন গুলো আমি পরবর্তীকালে বলবো কি কি কারণে আমি পাইনি চান্স। এবং তখন আর মনে হলো যে এইখানে একটা আমার এক্সপোজার আগে খুব দরকার, একটা ছোট এক্সপোজার কোনো ভালো কোম্পানি বা ছোট কোম্পানি যেখানেই চান্স পাই না কেন, আমাকে পেতে হবে। এবং আই হ্যাভ টু গেট দ্যাট এক্সপোজার টু গেট ইনটু ইন্ডাস্ট্রিয়াল কেরিয়ার, যদি আমি যেতে চাই পরবর্তীকালে। তো সেই ক্ষেত্রে আমি গেলাম যে আমি থার্মো ফিশারে চান্স পেলাম থ্রু দা এক্সাম, বা থ্রু দা 6 মান্থস ইন্টার্নশিপের জন্য। তো আমি থার্মো ফিশার আর&ডি ডিভিশন ব্যাঙ্গালোরে চান্স পাই, এবং সেখানে আমি ঢুকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করি। বিরাট এবং ব্যাপার। সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার সঙ্গে সঙ্গেই আমি বুঝে যাই যে আমাকে কোনোভাবে ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে, নো ম্যাটার হাউ ইউ এক্সেল থ্রু একাডেমিক্স। তো চিত্রন, সেটা একটা জার্নি ছিল। এবং তুমি সেটা আরেকবার, তোমাকে আমি বলছি, তুমি একবার চিন্তা করে দেখো, প্রথম জীবনেই কেউ থার্মো ফিসার সায়েন্টিফিকে ঢুকছে ঢুকছে, এবং সেখানকার ল্যাবরেটরিতে সে ঢুকছে, অ্যাক্সেস পাচ্ছে। অ্যাক্সেস পাচ্ছে, এবং সেখানকার সায়েন্টিস্টদের সাথে বা সেখানকার যারা কাজ করছে তাদের সাথে কাজ করার সুযোগ সুযোগ পাচ্ছে। পাচ্ছে অবশ্যই। আমার মনে হয় ইটস আ হিউজ অপরচুনিটি। মানে থার্মো ফিশারি ইটসেলফ ইজ এ বিগ কোম্পানি। অবশ্যই। সেখানে ফার্স্ট টাইম ফার্স্ট এতে ঢোকা মানে তার একটা মানে ডেফিনেটলি মানে থার্মো ইজ এটা থার্মো। ফার্ম। তুমি তুমি আজকে ইউএসএ তে দাঁড়িয়ে বলো থার্মোর কথা, থার্মো ইন্ডিয়াতে হোক, থার্মো পৃথিবীর যে কোনো দেশে থার্মো এখনো থার্মোই।
এনিওয়েজ, তো হুম। প্রতীক তো আমার মনে হয় যে প্রথম জীবনেই নেবেই 6 মেরে ছয় দিয়েছিল, মেরেছে। প্রথমেই থার্মো ফিচার সাইন্টিফিক। সেখানে কতদিন ছিলিস প্রতীক? আমার 6 মাসের ছিল ইন্টার্নশিপ, তো আমি 6 মাস পর বেরিয়ে যাই। তো আচ্ছা। সেখানে আমার বিভিন্ন রকম ফিল্ডে কাজ হয়, স্পেসিফিক্যালি আমার অ্যান্টিবডি পিউরিফিকেশনে কাজ ছিল। তো যেহেতু আমাদের R&D ব্যাঙ্গালোরটা অ্যান্টিবডি সাইট হিসেবেই পরিচিত, তো কাজ এবার অ্যান্টিবডি রিলেটেডই ছিল। এন্টিবডি রিলেটেড, এবার তুই আমাকে এইখানে একটা কথা বল। সেটা হচ্ছে যে তোর কলকাতার দুটো নামি জায়গা থেকে তোর গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারপর হ্যাঁ। তুই ইন্ডাস্ট্রিতে গেলি, একদম মানে একাডেমিয়ার বাউন্ডারি দুটো ক্রস করে। ভালো জায়গা থেকে তুই একাডেমিক্সটাকে তুই খুব মানে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের একাডেমিয়াটাকে, টপ মোস্ট একাডেমিয়া যেগুলো সেইখানে তুই পড়েছিস, এবং সেখানকার কালচার বা এই জায়গাটাকে তুই খুব মানে তুই মানে নিজেই তুই অবজার্ভ করেছিস, সেখানকার কালচার, সেখানকার পড়ানো, সিলেবাস, প্র্যাকটিক্যালস ইত্যাদি। এবার হুম। তুই গেলি কোথায়? এবার তুই গেলি হচ্ছে ভারতবর্ষের মধ্যে যে কটা বায়োটেক কোম্পানিকে নিয়ে, টপ 10 বায়োটেক কোম্পানি যে কটা রয়েছে, তাদের মধ্যে একদম প্রথম 3-এ যে বায়োটেক কোম্পানি গুলো আছে, সেই রকম একটা বায়োটেক কোম্পানিতে তুই প্রথম ওখানে ট্রেনিং করার সুযোগ পেলি, একদম জাস্ট তোর একাডেমিয়া থেকে ছেড়েই। তুই হ্যাঁ। ডিফারেন্সটা কি বুঝলি? মানে ইন্ডাস্ট্রি কালচার, একাডেমিয়া কালচার, তুই এই পার্থক্যটা তুই নিজে প্রথম কি রিয়েলাইজ করলি? প্রথম পার্থক্য যেটা খুব স্ট্রাইকিং, সেটা হচ্ছে আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক যেটা প্রথম পার্থক্য, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রি, MNC হোক, ফার্মো হোক, ছোট স্টার্ট আপ হোক, যাই হোক না কেন, প্রথম যেটা ডিফারেন্স সেটা লাগে, সেটা একাডেমিক্স টু ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে তোমাকে অ্যাজ এ টিম কাজ করতে হবে। তোমাকে একটা পোর্শন কাজ দেওয়া হবে যেটা তুমি অ্যাসাইন, এবং তোমাকে সবার সাথে মিলে কাজ করতে হবে, নট নেসেসারি তোমাকে একা একা কাজ করতে হবে। তো সেটা প্রথম একটা ডিফারেন্স। আর সেকেন্ড ডিফারেন্স হচ্ছে যে তোমাকে নিজে তুমি কিছু করতে পারবে না ফার্স্ট অফ অল গিয়ে। তোমাকে গিয়ে ইউ হ্যাভ টু গো থ্রু SOPs, যেটা সবাই আই গেস জানে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলস বা প্রসিডিওর্স বলা হয়। সেটা তোমাকে একটা ফ্রিজ খোলার জন্য তোমাকে SOP পড়তে হবে এবং সাইন করতে হবে যে ইউ আর ট্রেন্ড ফর ওপেনিং দ্যাট -20 বা -80। যেটা তো যেটা এই, তুই একাডেমিয়াতে কখনো তুই কোনো ফিল করিস, যেটা তো আমরা একটা ফেস একাডেমিয়াতে করিস কখনো না। ফিল করিনি। মানে একটা আমার অটোক্লেভ কাউকে করতে গেলে পারমিশন নিজের করতে ইচ্ছে মতো, হয়নি। হ্যাঁ হ্যাঁ। মানে নিজের ইচ্ছে মতো ওখানে হ্যাঁ। অটোক্লেভ করা যায়, হুম। যেটা তুই রিয়েলাইজ করা করলি যায়। যে থার্মোতে হ্যাঁ। গিয়ে মানে ইন্ডাস্ট্রিতে সেটা করা যায় না। মানে আমাকে করা ইচ যায় অ্যান্ড না। এভরি হ্যাঁ। স্টেপ SOP মেনটেন করতে হবে, যেটা অলরেডি হ্যাঁ। এস্টাবলিশড। অলরেডি এস্টাবলিশ। তো এই দুটো মেজর আচ্ছা। ডিফারেন্স ছিল। এবং হ্যাঁ, যেটা ডিফারেন্স আমার লেগেছিল। আচ্ছা। আমার মনে হয় চয়ন, হুম। আজকে যে আমাদের যে কনভারসেশনটা হচ্ছে, সেটা আজকে আমরা এইখানেই বন্ধ করব। হুম। পরবর্তী ক্ষেত্রে প্রতীকের কাছে আমরা ডিটেলসে যাব যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির R&Dর ভেতরে কি কি জিনিস হয় এবং ও কি কি ফেস করেছে, এবং সেই এক্সপিরিয়েন্সটা আমাদের দর্শকের সামনেও কিভাবে তুলে ধরতে পারছে। তোমার কি মনে হয়? আমার অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে আজকে আমরা অবশ্যই প্রতীকের সাথে আমরা আরেকটা এপিসোড আমাদেরকে নিতে হবেই। হুম। তার কারণটা হচ্ছে যে প্রতীক এই মুহূর্তে প্রতীকের এক্সপার্টিস হচ্ছে অ্যান্টিবডির ওপরে। অবশ্যই। প্রতীক অ্যান্টিবডির ওপরে ওর এক্সপিরিয়েন্স রয়েছে, ও অ্যান্টিবডি কোম্পানিতেই চাকরি করে। হুম। আমার মনে হয় নতুন যারা তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি যে এইটা নিয়ে প্রতীকের সাথে যদি আমরা একটা ফার্দার ডিসকাশন করতে অবশ্যই। পারি, হুম। এবং আর এন ডির ভেতরের খবর, আর এন ডিতে এক্স্যাক্টলি কি হয়, কিভাবে কাজ হয়, এবং অ্যান্টিবডি ডিজাইনিং, অ্যান্টিবডি পিউরিফিকেশন, এইগুলো সম্পর্কে যদি যতটা বলতে পারা পারা যায়, কারণ যায়। আমি জানি যে কোম্পানির নির্দিষ্ট কিছু কিছু রুলস নিয়ম অ্যান্ড শৃঙ্খলা রেগুলেশন থাকে, থাকে। সেই ততটুকুই বলতে পারা যায় যতটুকু সবাই জানে আচ্ছা। বা সবার জন্য। হুম। তো সেই অবশ্যই প্রতীকের সাথে আমাদের আরেকটা এপিসোড হবে, যেখানে একদম কোর আর এন ডি নিয়ে আমরা আহ, 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 কথাবার্তা বলবো। এবার তুই প্রতীক, আমাদের হাতে ভীষণ সময় কম, হুম। তুই খুব ছোট্ট করে আমাকে বল যে আহ,
এই তো হলো যে এমএসসি করে এই একটা ইন্ডাস্ট্রিতে আসার বা আর&ডি তে আসার একটা পথ। আমি ডিটেলে তারপরে তোর কিভাবে তুই এখান থেকে আবার ইন্ডাস্ট্রি ছেড়ে পিএইচডি তে গেলি, তারপর আবার কি করে তুই ইন্ডাস্ট্রিতে ফেরত এলি, আমি এই তোর জীবনের এই অংশটাকে আমি পরবর্তী এপিসোডের জন্য ছেড়ে রাখছি, সেখানে আমরা আলোচনা করব। আমাকে খুব ছোট্ট করে বল যে যারা এই মুহূর্তে ধর পিএইচডি করছে এবং তারা চায় যে আর&ডি তে আসবে, বা ধর আরেকটু ইন্টারেস্টিং করে দিচ্ছি প্রশ্নটাকে আমি, যারা ধর ভাবছে যে আমি পিএইচডি করে ইন্ডাস্ট্রিতে আসবো, আর&ডি তে ঢুকবো, তাহলে কোন কোন বিষয়গুলোকে নিয়ে শুরুতেই যদি তারা পিএইচডি টপিক সিলেক্ট করতে পারে, কোন কোন বিষয়গুলো তাদের ক্ষেত্রে আর&ডি তে ঢোকার যে পথটা সেটাকে আরো ক্লিয়ার করে দেবে, প্রশস্ত করে দেবে, তোর কি মনে হয়? প্রথম যেটা আমি ডিরেক্টলি সাবজেক্ট কভারেজেই মানে টপিকেই আসছি, সেটা প্রথম হচ্ছে ওভারঅল ব্রডে প্রোটিন কেমিস্ট্রি, প্রোটিন বায়োলজি লাগবে। এবং প্রোটিন বায়োলজিতে প্রথমেই যেটা বেসিক থাকে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট প্রোটিন এক্সপ্রেশন এন্ড পিউরিফিকেশন, যেটা সব ইন্ডাস্ট্রিতে লাগবে। এবং এটা ফার্স্ট। এবং নেক্সট হচ্ছে প্রোটিন এক্সপ্রেশন সিস্টেম। এই 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 টপিকটার উপর যারা পিএইচডি করছে বা করতে ইচ্ছুক সেটাও করা যায়, যেটা ওপেনিং খুলে দেবে। নেক্সট হচ্ছে এ, আরেকটা যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মলিকুলার বায়োলজি টেকনিক্স। প্রথম টেকনিক হচ্ছে ক্লোনিং। হুম। ক্লোনিং এ আমরা জানি অনেক ধরনের টেকনিক্স আছে, কিন্তু নর্মাল রেস্ট্রিকশন লাইগেশন ক্লোনিং নয়। এবং এছাড়াও অনেক ধরনের ক্লোনিং আছে। ফর এক্সাম্পল ইনফিউশন বলে একটা ক্লোনিং আছে, যেটা আমাদের কোম্পানিতে করা হয়। এবং গোল্ডেন গ্লেড অনেক ধরনের আছে, যেটা খুব প্রয়োজনীয় ইন্ডাস্ট্রিতে। এবং থার্ড হচ্ছে সেল কালচার মিডিয়া প্রিপারেশন, যেটা খুব একটা হট টপিক এখন। আর আরেকটা হচ্ছে যে আহ, যদি তুমি কখনো আহ, কোনো থেরাপিউটিক ফিল্ডে যেতে চাইছো, যেরকম তুমি ইমিউনো অঙ্কোলজি বলে একটা এরিয়া আছে, যে এরিয়াটা আমাদের কোম্পানি বেসড। বিভিন্ন ক্যান্সার বায়োলজি টার্গেট, যেটা আমরা ইনহিবিটর ডিজাইন করা যায়, সেরকম কোনো এরিয়া। অথবা হচ্ছে যে আমি আবার সেই ইয়েতে চলে যাব, যেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রোটিন ডিসপ্লে সিস্টেম, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে এখন যে ইস্ট ডিসপ্লে এবং ফাস্ট ডিসপ্লে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়াও এখন নতুন আসছে যে এমআরএনএ ডিসপ্লে সিস্টেম রাইট, ইন্ডাস্ট্রি। রাইট। তো এই এই কটা আমি এখন আপাতত বলছি যে খুব ইম্পর্টেন্ট টেকনিক বা ডোমেন। হুম। তো প্রতীক, তোকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। তো তুই থ্যাংক ইউ। আজকে সময় দিয়েছিস, এবং আমার মনে হয় যারা আজকে শুনছে চিত্রন, তাদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি, একটা মানে একটা দারুণ একটা মানে ইভেন্ট হয়ে থাকবে। এবং তারা অবশ্যই প্রতীককে কোশ্চেন করতে পারে, প্রতীকের সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্য তাদেরকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এবং তাদের সেই মতামত আমরা ডাইরেক্টলি পৌঁছে পৌঁছে দেবো